রোহিঙ্গাদের জাতিগত নিধন থেকে রক্ষায় আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান প্রধান উপদেষ্টার। প্রত্যাবাসনের 7 দফা প্রস্তাব, বললেন দেশ স্থিতিশীল, নির্বাচন হবে ফেব্রুয়ারিতে। ৭১-এর গণহত্যা পাশ কাটিয়ে আস্থার সম্পর্ক সম্ভব নয়, বলছেন বিশ্লেষকরা। পাকিস্তান আনুষ্ঠানিক ক্ষমা চাইলে বিবেচনা করবে বাংলাদেশ। কাল দুপুর থেকে শুরু হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা। তার আগেই শিবির ছাত্রদল পাল্টাপাল্টি অভিযোগ। আগামী ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদদের আকাঙ্ক্ষার আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা নির্মাণ করব। আমরা আশঙ্কা করছি বিভিন্ন গুপ্ত সংগঠনের সদস্যবৃন্দ আমাদেরকে নিয়ে মব করার সম্ভাবনা আছে। পুলিশ ও প্রশাসনের বিভিন্ন পদে নতুন নিয়োগ সহ ব্যাপক রদবদল। লুটের অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ 5 লাখ টাকার পুরস্কার ঘোষণা। জুলাই হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি 5 দিনের রিমান্ডে। রামপুরার মামলায় ট্রাইব্যুনালে সাক্ষী দিলেন শহীদ মারুফের বাবা সহ 3 জন। বিমানের টিকিট কারসাজিতে জড়িত 13টি ট্রাভেল এজেন্সি চিহ্নিত। ডিসেম্বরের মধ্যে 1500 কিলোমিটার সড়ক মহাসড়ক সংস্কারের উদ্যোগ। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মানবিক মর্যাদা সম্পন্ন প্রত্যাবাসন, নির্যাতন বন্ধ সহ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে 7 দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। সকালে রোহিঙ্গা সংকট নিয়ে 3 দিনের আন্তর্জাতিক সংলাপের মূল অধিবেশনে প্রস্তাবগুলো উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গাদের মৌলিক চাহিদা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহায়তা অব্যাহত রাখার আহ্বানও জানিয়েছেন তিনি। কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন রিয়াজ রায়হান। ক্যামেরায় ছিলেন আল আমিন তালুকদার। মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল প্রায় 12 লাখের রোহিঙ্গা, যে সংখ্যা এখন অন্তত 15 লাখের বেশি। মানবিক কারণে বাংলাদেশ এই বিপুল সংখ্যক মানুষকে ঠাঁই দিয়েছে। 2017 সাল থেকে এখনও কোনো রোহিঙ্গাকে সেদেশে ফেরত পাঠাতে পারেনি। এমন বাস্তবতায় কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে শুরু হয়েছে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। মূল অধিবেশনের শুরুতে আরাকানে মিয়ানমার সামরিক জান্তা ও বিভিন্ন সংগঠনের নির্যাতনে নিহত রোহিঙ্গা সদস্যদের জন্য 1 মিনিট নীরবতা পালন করা হয়। উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কক্সবাজারের এই আয়োজন। তিনি বলেন, মানবিক দিক বিবেচনা করে নির্যাতনে ঘর ছাড়া রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। এখন সময় এসেছে প্রত্যাবাসনের। On this fateful day, it is our moral responsibility to take the right side of history and stop the armed actors from carrying out their horrible design of ethnic cleansing of the entire Rohingya population. প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক মহলে সকল চেষ্টা জারি রাখতে হবে। I acknowledge the continued support, assistance and solidarity of the donors, our partners, UN agencies, international organizations and friends across the globe to the Rohingyas sheltered in Bangladesh. We greatly value your compassion and continued partnership for the Rohingyas. এ সময় রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসেবে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন ও এ সংকট সমাধানে 7 দফা প্রস্তাব তুলে ধরেন ডক্টর ইউনূস। We urge all parties and partners to work hard for charting a practical roadmap for their speedy, safe and dignified, voluntary and sustainable return to their homes in Rakhine as soon as possible. এর আগে বক্তব্যের শুরুতে দেশের চলমান পরিস্থিতিও তুলে ধরেন আগত অতিথিদের সামনে। বলেন, দেশ এখন স্থিতিশীল, জাতীয় নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে। And the country has come to this stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026.
আনুষ্ঠানিকতা শেষে অতিথিদের নিয়ে সমুদ্র পাড়ে ফটো সেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা সংকট সমাধানের উপায় নিয়ে এই কক্সবাজার সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের মোদ্দা কথা হচ্ছে, বাংলাদেশ আর রোহিঙ্গাদের এত বড় বোঝা বয়ে বেড়াতে চায় না। তবে তাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে সবচেয়ে বড় ভূমিকা, সেটি বারবার স্পষ্ট করেছেন তার বক্তৃতায়। তিনি আশা করছেন, একদিকে মানবিক সহায়তা যেমন অব্যাহত থাকবে, পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত চাপের ফলেই রোহিঙ্গারা ফিরতে পারবেন তাদের নিজ দেশে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, কক্সবাজার। রোহিঙ্গা সম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় পর্বে বিকেলে অনুষ্ঠিত হয় রাজনৈতিক নেতাদের নিয়ে বিশেষ অধিবেশন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন, শেখ হাসিনা রোহিঙ্গা সমাধানে রাজনৈতিক ও কূটনীতিকভাবে ব্যর্থ হয়েছে। নেতারা বলেন, সামনের দিনে কোনো ছায়াযুদ্ধ এড়াতে সীমান্তে নিরাপত্তা ঝুঁকি মুক্ত রাখার স্বার্থে রোহিঙ্গা প্রত্যাবাসন জরুরি। অধিবেশনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, রোহিঙ্গারা স্বেচ্ছায় আশ্রয়ী হয়নি, তাদের জোর করে আশ্রয় প্রার্থী বানানো হয়েছে। জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, মানবিক মর্যাদা ছাড়া প্রত্যাবাসন টেকসই হবে না। We really would like to see that the problem is settled. And I know it cannot be settled overnight. And the thing has to be settled by the Myanmar initiative and with their active involvement. Established to guarantee that justice for the Rohingyas leads a long-term protection of their rights and prevents further atrocities rather than ending as temporary relief. The government of Bangladesh to make Rohingyas self-import so that they can get back all the rights they are deprived of now. দেশের 7 জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি 6 পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনে এই নিয়োগ বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান। এতে বলা হয়েছে, বরগুনা, বাগেরহাট, নরসিংদী, নারায়ণগঞ্জ, মেহেরপুর, নড়াইল ও নাটোরে নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। এই রদবদলে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জিল্লুর রহমানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বা ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক আহমেদকে র্যাবের ডিআইজি পদে বদলি করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন খুলনা পিটিসির কমান্ড্যান্ট আব্দুল কুদ্দুস চৌধুরী। এছাড়া কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পিবিআই ডিআইজি মোহাম্মদ সাইদুর রহমান। গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রতি গুলির জন্য 500 টাকা আর পিস্তল থেকে এলএমজির জন্য 50,000 থেকে 5 লাখ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দাবি করেন, নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হবে। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর সরকার। গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশের অস্ত্রাগার থেকে খোয়া গেছে প্রায় 6,500 অস্ত্র। গোলাবারুদ বেহাত হয়েছে প্রায় 6.5 লাখ রাউন্ড। এর মধ্যে এখন পর্যন্ত 1375টি অস্ত্র ও 2.5 লাখেরও বেশি গোলাবারুদ উদ্ধার হয়নি। নির্বাচন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে এসব অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি গুরুত্ব পেয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে। সিদ্ধান্ত হয়েছে পিস্তল ও শটগানের জন্য 50,000 টাকা, চায়না রাইফেল 1 লাখ, এসএমজি 1,50,000, এলএমজির জন্য 5 লাখ টাকা পুরস্কার দেয়ার। আর প্রতি রাউন্ড গুলির তথ্য দিলে পাওয়া যাবে 500 টাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের আগেই এসব অস্ত্র উদ্ধারের চেষ্টা করা হবে। আমরা চেষ্টা করব যত, এই জন্য তো বিভিন্ন ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি উদ্ধার করার জন্য। এখন আমরা চেষ্টা করব যত সম্ভব উঠে নিয়ে আসা। এই তথ্যগুলি আপনারা যদি জানান, এগুলি কিন্তু গোপন রাখা হবে যেন কেউ না জানতে পারে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের পথে সরকার, সবাই নির্বাচনমুখী হলে আইন শৃঙ্খলা সহ অনেক সমস্যাই কমে যাবে। চিফ অ্যাডভাইজার একটা কথাই বলছে,
যে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে যেন একটা নির্বাচন হয়, এটা হলো একটা জাতির আশা। আমরা এই আশাটা পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাব। জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে, পলিটিক্যাল পার্টিগুলো যখন নির্বাচনমুখী হয়ে যাবে, সেই সময় এই ধরনের সমস্যাগুলো অনেক কমে যাবে। উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচনের আগে পুলিশ, বিজিবি, আনসার সহ বিভিন্ন বাহিনীতে নিয়োগ হবে। এক্ষেত্রে কেউ যেন নিয়োগ বাণিজ্য করতে না পারেন, এজন্য সতর্ক করা হয়েছে। জানান, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাতায়াত করায় গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খানকে শোকজ করার সিদ্ধান্ত হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়ী থানায় জুলাই আগস্টের একটি হত্যা মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারহা ফারজানা হক এই আদেশ দেন। আদালতের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, তৌহিদ আফ্রিদি ছিলেন মিডিয়া সন্ত্রাসী। যাত্রাবাড়ী থানার জুলাই আগস্টের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে। এ সময় তদন্ত কর্মকর্তা আসামির 7 দিনের রিমান্ড আবেদন করেন। বিকেল 3টার দিকে আদালতের হাজতখানা থেকে কঠোর পুলিশি নিরাপত্তায় আফ্রিদিকে তোলা হয় এজলাসে। আইনজীবীর মাধ্যমে নিজেকে অসুস্থ দাবি করে জামিনের আবেদন করেন তিনি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে আফ্রিদিকে 5 দিনের রিমান্ডে পাঠায়। মাননীয় আদালতকে আমরা বলেছি, এই আসামিকে রিমান্ডে নিলে পরে মামলায় কারা অর্থ যোগানদাতা, কারা অস্ত্র যোগানদাতা এবং কাদের নির্দেশে সে এই হারুনের সাথে, ডিবি হারুনের সাথে ঐক্যবদ্ধভাবে এই বৈষম্য বিরোধী আন্দোলনকারী নেতৃবৃন্দকে আটক করা, তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলায় দেওয়া এবং তাদেরকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছে, এই সমস্ত বিষয় আমরা আলোচনা করার পর মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাদীপক্ষের আইনজীবী বলেন, আসামি পক্ষ আদালতে মামলার বাদী আসামিকে চেনেন না মর্মে যে হলফনামা দাখিল করেছে তা ব্ল্যাকমেইল করে ও ভয়ভীতি দেখিয়ে স্বাক্ষর করা। ওনার যে এফিডেভিটের যে প্রশ্নটা আসছে সেটা হলো জোরপূর্বক তাকে অপহরণ করে নিয়ে কাগজে স্বাক্ষর করেছে। কি কাগজে স্বাক্ষর করেছে উনি জানেও না, কিন্তু ওনারা বিজ্ঞ আদালতে একটা এফিডেভিট দাখিল করবেন। আমাদের কাছে মনে হলো যে এটাই মনে হয়তো যে স্বাক্ষর নিয়েছে সেই কাগজটা। এটা আমরা গত তারিখে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে বাদী একজন ব্ল্যাকমেইলের শিকার, বাদী একজন অপহরণের শিকার হয়েছে এবং বাদী এই অপহরণের মামলাটা আমরা অচিরেই আবার একটা অপহরণের মামলা করব। যদিও এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে আসামি পক্ষের আইনজীবী। বাদী স্বেচ্ছায় এই বক্তব্যগুলো দিয়েছেন, হলফনামা দিয়েছেন এবং তার স্টেটমেন্টগুলো দিয়েছেন বিজ্ঞ আদালতে। সুতরাং এখানে ভুল বুঝাবুঝির কোনো অবকাশ নেই। এবং বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের 5 আগস্ট যাত্রাবাড়িতে গুলিতে প্রাণ হারায় আসাদুল হক বাবু। এই মামলায় আফ্রিদিকে গত রাতে বরিশাল থেকে গ্রেপ্তার করে সিআইডি। একই মামলার 22 নম্বর আসামি আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, তিনিও এই মামলায় গ্রেপ্তার রয়েছেন। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে ক্ষান্ত হয়নি আওয়ামী লীগ সরকার। আহতদের অ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁছাতেও পদে পদে বাধা দেয়। রামপুরায় শহীদ মারুফের বাবার ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে উঠে এসেছে এমন তথ্য। তিনি জানান, তার মুমূর্ষু সন্তানকে বহনকারী অ্যাম্বুলেন্স আটকে রাখা হয় দীর্ঘক্ষণ। এদিন আরও সাক্ষ্য দেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের 2 চিকিৎসক। রাজধানীর রামপুরায় জুলাই আন্দোলন দমনে কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, আন্দোলন দমনে শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী ওই এলাকায় নির্বিচারে গুলি চালায় ছাত্র জনতার উপর। সোমবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন ওই এলাকায় শহীদ হওয়া মারুফের বাবা। বলেন, 19 জুলাই বিকেলে গুলিবিদ্ধ হয় তার ছেলে। পরে গুরুতর আহত সন্তানকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে গেলে বাধার মুখে পড়েন। রামপুরাতে অ্যাম্বুলেন্স আটক করে পুলিশ ছাত্রলীগ। তখনও জীবিত মারুফের বাবাকে তারা বলে তার সন্তান মারা গেছে, চাপ দেন বাসায় নিয়ে যাওয়ার জন্য। সেখানেই কালক্ষেপণ হয় অনেকক্ষণ। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় মারুফের। নানা বাধা পেরিয়ে 3 দিন পর সন্তানকে দাফনের সুযোগ পান তিনি। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে একটা জায়গায় তার ছেলেকে থামানো হয়। চিকিৎসায় বাধাগ্রস্ত শুধু করা হয়নি, থামিয়ে রাইফেলের বাঁট দিয়ে খুঁচিয়ে ক্ষত স্থানটাতে আঘাত করা হয়। দেখা হয় যে সত্যি ক্ষত হয়েছে কিনা, এবং ওইখানে দেরি না হলে তার অনুমান যে ছেলেটা হয়তো বাঁচত। এবং পরবর্তীকালে তার লাশ দেওয়া হয় নাই, আটকিয়ে রাখা হয়।
এদিন আরো সাক্ষী দেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের 2 চিকিৎসক। এ সময় অধ্যাপক ডাক্তার জাকিয়া সুলতানা বলেন 17 জুলাই থেকে আহতরা আসতে শুরু করে হাসপাতালে। জানান চিকিৎসা নেওয়া 493 জন রোগী এক চোখ হারিয়েছেন চিরতরে, আর 11 জন দু চোখই হারান। চোখ হারা যে আহত ব্যক্তিরা ছিল, যারা অধিকাংশই পিলেট এবং বুলেট বিদ্ধ ছিল, তাদের যে চেহারার বিভৎসতা তার বর্ণনা দিয়েছে। এছাড়া 4 আগস্ট ফার্মগেটে পুলিশের গুলিতে গোলাম নাফিস সহ 3 জনকে হত্যার মামলায় গ্রেপ্তার রমনা জোনের সাবেক এডিসি সচিন মল্লিককে 28 আগস্ট হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। কাল দুপুর থেকে শুরু হবে ডাকসুর আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। তার আগে শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন 21 জন। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও আজও ছিল প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। ছাত্রদলের অভিযোগ, ডাকসুর গঠনতন্ত্র লঙ্ঘন করে শিবিরকে নির্বাচনের সুযোগ করে দিয়েছে প্রশাসন। অন্যদিকে শিবিরের দাবি কুৎসা রটানো হচ্ছে। ডাকসুর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে মঙ্গলবার দুপুরের পর থেকে। তাই অনানুষ্ঠানিক কুশল বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ প্রার্থীদের কার্যক্রম। সোমবার সকালে কার্জন হলে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন ছাত্র শিবিরের প্রার্থীরা। বলেন, গবেষণায় পিছিয়ে আছে ঢাবি, কাজ করতে চান তা নিয়ে। অভিযোগ করেন তাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে প্রতিপক্ষরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর তারা আস্থা রাখবে এবং এর মাধ্যমে আগামী ঢাকা বিশ্ববিদ্যালয়, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা বিনির্মাণ করব। বিকালে এক সংবাদ সম্মেলন করে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেন ছাত্রদল সমর্থিত প্যানেল। ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী শিবিরকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু থেকেই পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ তাদের। আমরা যেভাবে প্রচার প্রচারণা করতে যাই না কেন, সেটাকে নিয়ে আমরা আশঙ্কা করছি বিভিন্ন গুপ্ত সংগঠনের সদস্যবৃন্দ আমাদেরকে নিয়ে মব করার সম্ভাবনা আছে। এজন্য নির্বাচন কমিশনকে বলছি, অতি দ্রুত কোন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে হলগুলোতে আমরা নির্বাচনী প্রচারণা কার্যক্রম চালাবো সেটা আপনারা প্রকাশ করেন। এর আগে সোমবার দুপুর পর্যন্ত ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। কেন্দ্রীয় সংসদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করেন 21 জন। প্রধান নির্বাচনী কর্মকর্তা জানান, নির্বাচনে সমান মাঠ তৈরিতে সচেষ্ট প্রশাসন। আচরণবিধি প্রতিপালনে বাধ্য করতে মঙ্গলবার ডাকসুর কেন্দ্রীয় ও হল সংসদের ভিপি, জিএস ও এজিএসদের সাথে বৈঠক করবে প্রশাসন। মেজর কোনো ভায়োলেশন হয়নি। বাই দিস টাইম আমরা রঙিন বিলবোর্ডগুলো সরানোর ব্যবস্থা করেছি। আজকেও বিলবোর্ড সরাচ্ছে। আমরা আগামীকাল সকাল পর্যন্ত যাতে মেজর ভায়োলেশন না হয় সেটা ঠিক রাখার জন্য আমরা চিফ রিটার্নিং অফিসার এবং ওনার টিম সর্বদা কাজ করব। ঢাবির আইডি কার্ড, হল কার্ড, লাইব্রেরি কার্ড অথবা ভর্তির পে স্লিপের যে কোনো একটি দেখিয়েই শিক্ষার্থীরা ভোট দিতে পারবে বলছেন রিটার্নিং কর্মকর্তা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় 39 জনের বিরুদ্ধে পুলিশের দেয়া চার্জশিট গ্রহণ করেছেন আদালত। চার্জশিটে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস প্রধান ও হুকুমের আসামি। পলাতক 19 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছেন আদালত। শুনানিতে অংশ নিতে সকালে চট্টগ্রাম আদালতে হাজির হন নিহত আইনজীবী আলিফের বাবা, যিনি চাঞ্চল্যকর এ মামলার বাদী। চিন্ময়কে আদালতে হাজির করা হয়নি, তবে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন। গত 1 জুলাই চিন্ময় দাস সহ 38 জনকে আসামি করে চট্টগ্রাম আদালতে অভিযোগপত্রটি জমা পড়ে। এই মামলায় হুকুমের আসামি চিন্ময় কৃষ্ণ দাস। বলা হয়েছে সরাসরি তার নির্দেশে এই হত্যাকাণ্ড। এছাড়া বাকি 38 জনকেও আসামি হিসেবে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুকান্ত নামের এক আসামির নাম বাদ দেয়ায় রাষ্ট্রপক্ষ আপত্তি জানায়। তথ্য প্রমাণ উপস্থাপন করে তার নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করার আবেদন জানান বাদী। আদালতে 39 জনের বিরুদ্ধে চার্জশিট গৃহীত হয়েছে এবং বাকিদেরকে অব্যাহতি দিয়েছেন। এই মামলায় পর্যন্ত 20 জন গ্রেপ্তার আছেন, 18 জন পলাতক রয়েছে।
এর আগে পুলিশের আবেদনের প্রেক্ষিতে গত 5 মে আদালত চিন্ময় দাসকে আইনজীবী হত্যা মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন। চাঞ্চল্যকর এই মামলায় এরই মধ্যে চন্দন দাস, রিপন দাস ও রাজীব ভট্টাচার্য নামে 3 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চার্জশিট গ্রহণের পর দ্রুত বিচার শুরুর দাবি বাদীর। আদালত সব আমাদের চার্জশিট যেগুলো দিচ্ছে গ্রহণ করছে সর্বসম্মতি সুষ্ঠু হয়, সেটাই আমার কাম্য। 2024 সালের 26 নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। অস্বাভাবিকভাবে দাম বাড়িয়ে বিমানের টিকিট নিয়ে নৈরাজ্য করছে ট্রাভেল এজেন্সিগুলো। এর সাথে জড়িত 13টি এজেন্সি চিহ্নিত করেছে বেসামরিক বিমান মন্ত্রণালয়। তবে এখনই নাম বলতে চান না বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা। বলছেন পান দোকানদারও ট্রাভেল এজেন্সির মালিক। এরকম 20,000 অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া নিবন্ধিত কোনো এজেন্সির টিকিটের গায়ে দাম, এজেন্সির নাম ও নিবন্ধন নম্বর লেখা না থাকলেও আইনের আওতায় পড়বে। প্রতি বছর 80 লাখ থেকে 1 কোটি যাত্রী পরিবহনের সক্ষমতা আছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের। গত বছর যাতায়াত করেছিল 1 কোটি 30 লাখের মতো। এই বিমান যাত্রীদের বেশিরভাগ সময়ই অস্বাভাবিক দামে টিকিট কিনতে হয়েছে। এক্ষেত্রে বড় ছোট কিছু এজেন্সির কারসাজির তথ্য পেয়েছে বিমান মন্ত্রণালয়। এজেন্সির নিবন্ধন বাতিল করার জন্য আপনারা জানেন সম্প্রতি 13টা ট্রাভেল এজেন্সির আমরা নাম পেয়েছি এবং এই 13টা ট্রাভেল এজেন্সি যেন টিকিট বিক্রয় না করতে পারে তাদের সেটা ব্লক করা এবং তাদের শাস্তি দেওয়া যায়, ওই প্রক্রিয়াটা অলরেডি শুরু করেছি। আমাদের দেশের টিকিট সৌদি আরব থেকে বিক্রি হচ্ছে, ইন্ডিয়া থেকে বিক্রি হচ্ছে, দুবাই থেকে বিক্রি হচ্ছে এবং অনলাইনে এই টিকিট বিক্রি করে চাহিদা সরবরাহের যে ঘাটতি তৈরি করা হচ্ছে, আমরা সামগ্রিকভাবে এই নৈরাজ্যকে থামাতে চাই। আমাদের তদন্তের স্বার্থে এই সংখ্যাগুলোতে আমরা যাব না এই মুহূর্তে। সারা দেশে নিবন্ধিত 5,000 ও অনিবন্ধিত 20,000 ট্রাভেল এজেন্সি রয়েছে, যারা টিকিট বুকিং সহ নানাভাবে দাম বাড়িয়ে যাত্রীদের জিম্মি করছে। এই পান দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এরা একটা কৃত্রিম সংকট তৈরি করে সকলে মিলে। এই একটা টিকিটের পিছনে যখন এতগুলো লোক ছুটে, এবং আমাদের তদন্তে আমরা দেখেছি যে যিনি ম্যান পাওয়ার বা ব্যবসা করেন ওনার নিজের ট্রাভেল এজেন্সি আছে। এই নৈরাজ্য বা এই দুর্বৃত্তায়নটা একদিনে হয়নি, এটা গত বহু বছর যাবতের একটা সম্মিলিত ফল। কিছু সাধু দুষ্টু মানুষ এটার সাথে সংশ্লিষ্ট, যারা এই নৈরাজ্য করার ভিতরে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। এক্ষেত্রে ব্যবস্থা নিতে স্থানীয় পর্যায়ে ডিসি ও রাজধানীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দেওয়া হয়েছে। টিকিটের গায়ে দাম, এজেন্সির নাম ও নিবন্ধন নাম্বার না থাকলে কোনো এজেন্সি ছাড় পাবে না। সকল জেলা প্রশাসকদেরকে লাইসেন্সবিহীন ট্রাভেল এজেন্সিদেরকে মোবাইল কোড দিয়ে যেন ধরতে পারে সেই জন্য আমরা অলরেডি অনুরোধ জানিয়েছি এবং ইতিমধ্যে আমাদের কিছু কিছু জেলা প্রশাসক অলরেডি মোবাইল কোড শুরু করেছে। এক একজন ম্যাজিস্ট্রেট প্রতিদিন এই কয়টা টিকিট নিয়ে 4টা দাগে আমি বলে দিয়েছি আমাদেরকে প্রত্যেক দিন একটা করে রিপোর্ট করার জন্য। সো ওই রিপোর্টের বেসিসে আমরা আমাদের যে আইনি সক্ষমতা আছে তার পরিপূর্ণভাবে আমরা তার প্রয়োগ করব। উপদেষ্টা বলেন, শুধু জরিমানা বা লাইসেন্স বাতিল নয়, সরকার গোড়া থেকে বিমানের অস্বাভাবিক টিকিটের দামের সমস্যার সমাধান চায়। এজন্য প্রয়োজনে আইন সংশোধন বা নতুন আইন করা হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে 1500 কিলোমিটার সড়ক মহাসড়ক বেহাল। ডিসেম্বরের মধ্যে সব সড়ক সংস্কার করা হবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। দুপুরে সচিবালয়ে মহাসড়কের সার্বিক পরিস্থিতি ও অবস্থান বিষয়ে বৈঠক শেষে উপদেষ্টা বলেন, মানুষের চলাচল, রাস্তার অবস্থা ও পরিমাণ বিবেচনা করে সড়ক সংস্কার করা হবে। তিনি জানান, বর্তমানে সড়কের নির্মাণ ব্যয় 30% বেশি কমাতে গঠন করা হয়েছে রিভিউ কমিটি। উপদেষ্টা জানান, শৃঙ্খলা ফেরাতে পুরনো ও ফিটনেসবিহীন যানবাহন ডাম্পিং করা হচ্ছে। ফলে সড়কে যানবাহন কমে গেলে প্রয়োজনে মালিকদের সহজ শর্তে ঋণ দেওয়ার কথা জানান তিনি। এটার ব্যাপারে আমরা সেটাই করতে চাই। ওই যে আগের বছর সংবাদপত্রে রিপোর্ট বেরিয়েছে, আপনারা
শুধুমাত্র অর্থ ব্যয় না হয়, যাতে এটা টেকসই হয়, এবং যেখানে সম্ভব আমরা যেখানে রিপেয়ার করব সেখানে যেটাকে আমরা বলি ওই যে রিজিড পেভমেন্ট মানে কংক্রিটের রাস্তা করার চেষ্টা করব, যাতে করে এটা আবার আগামী বর্ষাতে যাতে করে আমরা তো জানি যে ওগুলো বর্ষা প্রবণ এলাকা, মানে আমরা তো একটা সেটা আইডেন্টিফাইড যে কোন কোন জায়গায় পানি জমে, কোন কোন জায়গায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়, তো সেই সব জায়গাগুলোকে আমরা স্পেশালি অ্যাড্রেস করার চেষ্টা করব। সংসদীয় আসনে সীমানা পুনর্বহাল দাবি আপত্তির দ্বিতীয় দিনের শুনানিতে নিষ্পত্তি করা হয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের দাবি আপত্তি। রামপাল ও মোংলা নিয়ে গঠিত বাগেরহাট 4 আসনের আবেদনকারীরা নতুন সীমানা প্রস্তাবের বিরোধিতা করেন। চট্টগ্রাম 8 এবং 10 আসনের আবেদনকারীরাও ফিরে যেতে চান আগের সীমানায়। পার্বত্য চট্টগ্রামে 8টি আসনের দাবি করেন কয়েকজন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ও দাবি আপত্তির দ্বিতীয় দিনের শুনানি। সিইসি সহ অন্য নির্বাচন কমিশনাররা শুনানিতে উপস্থিত ছিলেন। যশোর, সাতক্ষীরা ও বাগেরহাটের আসনগুলো সীমানা নির্ধারণ শুনানি হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বাগেরহাট 4 আসন। এই জেলার 4টি থেকে একটি আসন কমিয়ে নতুন সীমানা প্রস্তাব করেছে ইসি। বাগেরহাট 4 আসনের আবেদনকারীরা নতুন সীমানা প্রস্তাবের বিরোধিতা করে পূর্বে সীমানা বহাল রাখার দাবি জানান। বর্তমান যে ইলেকশন কমিশন উইদাউট হ্যাভিং এনি রিজন বাগেরহাট 4 আসনকে বাদ দিয়ে গাজীপুরে নিয়ে এসেছে, আমরা এই তীব্র বিরোধিতা জানাচ্ছি। বাগেরহাটে 4টি আসন ছিল দেশ স্বাধীন হওয়ার পর, বাদটা বাগেরহাটবাসী মানে না, এটা অযৌক্তিক, আইন পরিপন্থী। 2011 সালে যে ডিলিমিটেশন অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী আমরা কাজ করবেন, আমাদের বাগেরহাটের 4টি আসনকে ফিরিয়ে দিবেন। সীমানার খসড়ায় বরগুনার আসন কমানোর বিপরীতে যুক্তি উপস্থাপন করেন মনোনয়ন প্রত্যাশীরা। এদিকে 2008 সালের আগের সীমানায় ফেরত যেতে চান চট্টগ্রাম 8 এবং 10 আসনের আবেদনকারীরা। শ্যামনগরের সঙ্গে কালীগঞ্জ এক করে দেওয়া হোক, আর আসনের সঙ্গে দেবড়া এক করে দেওয়া হোক। হয় শ্যামনগরকে পৃথক আসন চায় অথবা পূর্বের আসন বহাল চায়। শ্যামনগরকে পৃথক একটি আসন ঘোষণা করতে হবে। বসিন্দি ইউনিয়নকে সদর যশোর 3-এর অন্তর্ভুক্ত করার জন্য আমরা জোরালো দাবি দিয়েছি। পার্বত্য চট্টগ্রামের সংসদীয় আসন নিয়ে আবেদনকারীরা বলেন, দেশের 10 ভাগের 1 ভাগ ভূখণ্ড নিয়ে 3টি পার্বত্য জেলায় 3টি সংসদীয় আসন থাকা দুঃখজনক। 3 জন সংসদ সদস্যের পক্ষে 26 উপজেলার মানুষের প্রতিনিধিত্ব করা কঠিন। এত বড় একটি অঞ্চল নিয়ে মাত্র 3 জেলাতে 3টি আসন, যেটি কিনা শুনতে অনেকটা অবাক লাগতে পারে। তারা যাতে বাড়িয়ে 8টিতে করে এবং এই 8টি আসন পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে, এজন্য আমরা তাদেরকে একটি আবেদন আমরা জানিয়েছি। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে এনফোর্সমেন্ট টিম রাখা সহ বিশেষ পরিকল্পনা রয়েছে দুদকের। এমন তথ্য জানিয়ে সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, ভোট ক্রয় বন্ধে আর্থিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন উৎসে নজরদারি করা হবে। হলফনামায় মিথ্যা তথ্য দিলে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকেই প্রস্তুতি নিতে তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। সীমানা নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদ সহ নানা কার্যক্রমে এগিয়ে চলছে নির্বাচনী ট্রেন। এমন প্রেক্ষাপটে দুদক চেয়ারম্যান বলেন, নির্বাচন ঘিরে কালো টাকার ছড়াছড়ি বেড়ে যায়। ভোট কেনা বেচার প্রবণতা দেখা যায় ভোটার প্রার্থী উভয় পক্ষের মধ্যেই, যা বন্ধে কাজ করবে দুদক। কালো টাকা নিয়ে নির্বাচনে আসার সুযোগ নেই, একদমই নেই। কিন্তু তারপরেও যদি কেউ আসে আইনের ফাঁকফোকর গলিয়ে আপনারা ধরিয়ে দেবেন, আমরা আমাদের মধ্য থেকে যতটা সম্ভব আমরা কাজ করে যাব। শুধু দুদক কেন, বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা এই কালো টাকার যারা মালিক তাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয়, বিএফআইইউ এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে কাজ করছে। একই সাথে নির্বাচনী হলফনামায় প্রার্থীরা অস্বাভাবিক রকমের মিথ্যা তথ্য দিলে তা রোধে এনফোর্সমেন্ট টিম সহ বিশেষ পরিকল্পনার কথা জানান চেয়ারম্যান আব্দুল মোমেন। যারা প্রার্থী নির্বাচনে যারা প্রার্থী হবেন তারা তো তাদের সম্পদ বিবরণ, তাদের সবকিছু দেবেন। যদি তারপরেও যদি মনে করেন তারা কিছু লুকোচ্ছে, তাহলে সেটা অভিযোগ আকারে দুদককে দেবেন, দুদক কাজ করবে। এদিকে শেয়ার বাজার থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে মাল্টি সিকিউরিটিজ লিমিটেডের সিও হাসান তাহের ইমামকে আগামী 28 আগস্ট ফের তলব করে চিঠি দিয়েছে দুদক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
ফেব্রুয়ারিতে ভোট দিতে দেশের মানুষ উন্মুখ হয়ে আছে। নির্বাচন কমিশন তারই ঘোষণা করেছে তাদের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে সঠিক ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছিল। সে সময় তারা পালিয়ে গিয়েছিল। স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। পরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন ও দোয়া করা হয়। একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে কেবল বাংলাদেশের মানুষ তারা গণতন্ত্র ফিরে পেতে পারে। তারা তাদের ইচ্ছামতো ৩০০ প্রতিনিধি নির্বাচিত করবে এবং এটা বুঝতে হবে এই প্রতিনিধিরা কিন্তু কোনো চিরস্থায়ী বন্দোবস্তে আসতে পারবে না, তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য আসবে। ৫ আগস্টকে কালো শক্তি বলেননি বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। হাইকোর্টে এক সংবাদ সম্মেলনে তিনি তার সমস্ত বক্তব্য শোনার আহ্বান জানান। বলেন, যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে ক্ষমা চাইবেন। জানান, নির্দিষ্ট সময়ে শো কজের জবাব দেবেন। আমি ইউটিউবে অনেক কিছু করা যায়, কথাটা বুঝেন। আমার সমস্ত বক্তব্যটা আপনারা দিতে বলে ওই নিষেধা হেডিং দিয়া ফজলুর রহমান বলেছে ইউনুসকে দেশ থেকে, এইগুলা তো হইতেছে এই দেশে। আমার বক্তব্যটা সামনে আইন না আপনারা বাজান। যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কেউ হয়ে থাকে, আমাকে বুঝাইতে পারে যে এখানে আপনি ভুল কইছেন, তাইলে আমি সঙ্গে সঙ্গে হাত জোর করে মাপ চাই। 739টি ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা ফিরল সরকারের হাতে। আদালত অত্যাবশ্যকীয় এসব ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা উৎপাদনকারীর পরিবর্তে সরকারকে ঠিক করার আদেশ দেন। এই সংক্রান্ত এক রিট আবেদনের প্রেক্ষিতে দীর্ঘ শুনানি শেষে এই আদেশ দেন হাইকোর্ট। 1993 সালে সরকার 739টি ওষুধের দাম নির্ধারণ করে গেজেট জারি করেছিল। পরে 1994 সালে আরেকটি সার্কুলারে সরকার সেই ক্ষমতা সীমিত করে। এই সার্কুলারকে চ্যালেঞ্জ করে 2018 সালে জনস্বার্থে একটি রিট দায়ের করেন আইনজীবী মঞ্জিল মোর্শেদ। লাইফ সেভিং মেডিসিন অর্থাৎ জীবন রক্ষাকারী যে ওষুধ, সেই তালিকাটা যে সরকার করছে, সেই তালিকায় যাদের নাম থাকবে সেই ওষুধগুলোর মূল্য নির্ধারণ সরকার করবে এবং আইন অনুযায়ী সরকারের কাছে ক্ষমতাটা দেওয়া হয়েছে এবং সরকারকে বলা হয়েছে এটি করার জন্য। যেহেতু যদি সেটা না করে তাহলে ব্যবসায়ীদের কাছে থাকলে সেখানে মূল্য বৃদ্ধিটা হর হামেশা তারা বৃদ্ধি করবে। দেশের ৭৭% মানুষ সপ্তাহে একদিনও গরুর মাংস খেতে পারে না, আর মুরগির মাংস পাতে ওঠে না ৩৬% পরিবারের। এমন প্রতিবেদন দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসি। সকালে সংবাদ সম্মেলনে সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, মাথাপিছু গড় আয় বেড়ে ৩২,০০০ টাকা হয়েছে, তবে প্রান্তিক 10% মানুষের গড় আয় প্রায় ৮,৫০০ টাকা। অনুষ্ঠানে জানানো হয় ৮৩% পরিবারের এক বা একাধিক আয়ের উৎস আছে। ২১% পরিবারে বসবাস করেন বিধবা নারী। ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, যেসব পরিবারে প্রবাসী আয় আসে তারা গড়ে ৩ মাসে ২৯,০০০ টাকা পেয়েছেন। ৫১% পরিবারে এক বা একাধিক ব্যক্তি সংক্রামক ব্যাধিতে আক্রান্ত। বিশ্বের পরে আমরা যেটা করেছি, শুধুমাত্র এভারেস্টটা জেনেই সার্বিক বাস্তবতাটা বুঝতে পারি না। আপনারা দেখেন যে ৩২,৬৮৫ এভারেজ ওভারঅল হাউসহোল্ড ইনকাম, কিন্তু বটম 40%কে যদি চিন্তা করি তাহলে কিন্তু সেই এভারেজটা হচ্ছে ১৪,৮৮১ টাকা। ভারতে প্রবেশের সময় বাংলাদেশি নাগরিকদের সাথে প্রতারণার চেষ্টাকালে 2 ভুয়া সাংবাদিক সহ 3 জনকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। তারা বৈধভাবে সীমান্ত পারাপারকারীদের আওয়ামী লীগ নেতাকর্মী কিংবা জঙ্গি তকমা দিয়ে নানাভাবে হেনস্থা করত। আটককৃতদের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কৃষ্ণগঞ্জ আদালত। সম্প্রতি দুদেশের সীমান্তে বাংলাদেশি নাগরিকদের সাথে এমন বেশ কয়েকটি প্রতারণার ঘটনা ঘটেছে। সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো প্রতিবেদন। দর্শনা গেদে সীমান্ত দিয়ে শনিবার মেডিকেল ভিসায় বৈধভাবে ভারতে প্রবেশ করেন 4 বাংলাদেশি নাগরিক। সীমান্তে সংরক্ষিত এলাকা পার হওয়ার পরপরই তাদের ঘিরে ধরে সাংবাদিক ও গোয়েন্দা পুলিশ পরিচয়ধারী কয়েকজন। এ সময় ওই বাংলাদেশি নাগরিকদের আওয়ামী লীগ কর্মী আবার জঙ্গি তকমা দিয়ে গ্রেফতারের ভয় দেখাতে থাকেন তারা।
এক পর্যায়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিষয়টি মিটমাট করার চাপ দিতে থাকে কথিত সাংবাদিক ও গোয়েন্দা পুলিশের দলটি। আচরণ সন্দেহজনক মনে হলে শুরু হয় বাকবিতণ্ডা। ঘটনাস্থলে এগিয়ে যায় বেশ কয়েকজন বিএসএফ জওয়ান। অবস্থা বেগতিক দেখে পালানোর চেষ্টা করলে আটক করা হয় সাংবাদিক এবং গোয়েন্দা পরিচয়ধারী ৩ ভারতীয়কে। কথাবার্তার অসঙ্গতি থেকে জানা যায় ভুয়া পরিচয় দিচ্ছিলেন তারা। আটকের পর কৃষ্ণগঞ্জ থানায় নেওয়া হয় ৩ প্রতারককে। জব্দ করা হয় একটি গাড়ি। আটককৃতরা পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা, কলকাতা ও বারাসাতের বাসিন্দা। কৃষ্ণনগর জেলা আদালতের নির্দেশে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাদের। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সীমান্ত পার হওয়া বাংলাদেশি নাগরিকদের সাথে প্রতারণার এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। অনিক রহমান, যমুনা নিউজ। ৭১-এর গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে। ঢাকার এমন অবস্থানের প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন কূটনৈতিক বিশ্লেষকরা। বলছেন, ৭১-এর গণহত্যা পাশ কাটিয়ে কোনো আস্থার সম্পর্ক গড়া সম্ভব নয়। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলে বিবেচনা করবে বাংলাদেশ। স্বাভাবিক বাণিজ্যিক সম্পর্ক থাকলেও সতর্ক থাকতে হবে সম্পর্কের গভীরতা নিয়ে। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। মুক্তিযুদ্ধের পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ৩টি বিষয় অমীমাংসিত থাকে। ১. আনুষ্ঠানিক ও রাষ্ট্রীয়ভাবে ৭১-এর গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা প্রার্থনা। ২. ১৯৫ জন চিহ্নিত পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার। এবং ৩. অভিন্ন বিপুল সম্পদে বাংলাদেশের ন্যায়সঙ্গত অংশ ফিরে পাওয়া, যার নিষ্পত্তি এখনো হয়নি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বাংলাদেশ সফরে দাবি করেন, অমীমাংসিত সমস্যার দুবার সমাধান হয়েছে। ইসাক দার প্রথমবার সমাধানের সময় উল্লেখ করেন ১৯৭৪ সাল, যখন সফরে এসেছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। পরবর্তী সময় হিসেবে উল্লেখ করেন ২০০২ সালে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের সফরের কথা। তবে কোনোবারই আনুষ্ঠানিকভাবে গণহত্যার দায় স্বীকার করেনি ইসলামাবাদ। রোববার ইসাক দারের ব্রিফিংয়ের পরই পররাষ্ট্র উপদেষ্টা সাফ জানান, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে একমত নয় বাংলাদেশ। আমি অবশ্যই একমত না, একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত। তাহলে পররাষ্ট্র দপ্তরের এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন কূটনৈতিক বিশ্লেষকরা। জানান, ৭১-এর গণহত্যা এড়িয়ে আস্থার সম্পর্ক গড়ে তোলা সম্ভব নয়। এই ৩টা বিষয়কে বাদ দিয়ে বা পাশ কাটিয়ে সম্পর্কের উন্নয়ন বা সম্পর্কের নর্মালাইজেশন কোনো অবস্থাতে সম্ভব নয়। বিশেষ করে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের গণহত্যার সময় সংগঠিত গণহত্যার দায় স্বীকার এবং সেই জন্য ক্ষমা প্রার্থনা। বিশ্লেষকরা বলেন, গণহত্যার নৈতিক দায় না নিলে বাণিজ্যিক সম্পর্ক থাকলেও ঘনিষ্ঠতা বাড়ানো সম্ভব নয়। এটা দুইভাবে দেখা যায়, একটা হচ্ছে ট্রানজ্যাকশনাল রিলেশনশিপ, আর একটা হচ্ছে ট্রাস্টওয়ার্দি রিলেশনশিপ। আপনি যতক্ষণ পর্যন্ত সেই অপরাধের দায় না নেবেন, ক্ষমা না চাইবেন, বাংলাদেশের মানুষ ক্ষমা না করবে, ততক্ষণ তো সম্পর্কটা বিশ্বাসের জায়গাতে যাবে না। কাজে আপনি বিশ্বাসের সম্পর্ক, আস্থার সম্পর্ক করতে চান, তাহলে আপনাকে সেখান থেকে শুরু করতে হবে। অমীমাংসিত ইস্যুতে ঐক্যমত্যের উদ্যোগ নিতে হবে পাকিস্তানকে। সেটি তাদের বাণিজ্যিক সম্পর্কে নতুন দিক উন্মোচনের ক্ষেত্র তৈরি করতে পারে। আমরা যেটা চাচ্ছি পাকিস্তানের কাছে সেটা হলো দায় স্বীকার এবং ক্ষমা প্রার্থনা, এবং বিশ্বে এরকম বহু নজির আছে। এই স্পষ্ট যে অবস্থান তারা নিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথা সরকারের পক্ষ থেকে, আমি মনে করি পুরো দেশেরই এই পজিশন হওয়া উচিত। আমরা তো বলছি না তোমার কম্পেনসেশন বা ক্ষতিপূরণ দেওয়া, আমরা বলছি তোমরা একটা ক্ষমা চাও, দায়িত্বটা নেও যে হ্যাঁ অপরাধ একটা হয়েছে, আমরা যুক্ত ছিলাম তার সাথে, আমরা ক্ষমা চাইছি, তোমরা আমাদের ক্ষমা করে দাও, তাই তো হয়। বাংলাদেশ তো এতখানি যেতে রাজি আছে। আগামী মাসেই পাকিস্তানের আরও একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আসছে বাংলাদেশে। দেশের স্বার্থ বিবেচনায় রেখেই ঢাকা ভবিষ্যৎ সিদ্ধান্ত নেবে বলে বিশ্বাস বিশ্লেষকদের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের চাপের কাছে কখনোই মাথা নত করবে না ইরান, জানালেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বেশ কিছুদিন পর রোববার জনসম্মুখে আসলেন তিনি। জনতার উদ্দেশ্যে দেয়া ভাষণে জানান, এখনও অমীমাংসিত যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনার বিষয়টি। তবে এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও নিজেদের অবস্থানে অটল থাকার কথা জানিয়েছেন খামেনি। পরমাণু ইস্যুতে ইউরোপীয় নেতাদের সাথে আবারও আলোচনায় বসতে রাজি হয়েছে তেহরান। মঙ্গলবার হতে পারে বৈঠক।
এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।